রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভারত চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান। বহুদল বহুমত বহু রকমের অভিমত আসবে, কিন্তু জাতীয় ঐক্যের বিষয়ে এক জায়গায় থাকবে, গণতন্ত্রের বিষয়ে সবাই এক থাকবে। প্রত্যাবাসনে মিয়ানমার রাজি হওয়ায় আশার আলো দেখছেন রোহিঙ্গারা। ক্যাম্পে খুশির বন্যা, নিরাপত্তার জন্য দ্রুত প্রত্যাবাসনের দাবি। রাজশাহীর ভূমি অফিসে চাকরি হলে বছর ঘুরতেই কোটিপতি, ভূমি সেবায় ঘুষের প্রতিযোগিতা। টাকার ভাগ পান পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাও। বৈশ্বিক উষ্ণায়নে বাড়ছে বর্জ্যপাত। বাংলাদেশে প্রতি বছর ঝরছে কমপক্ষে ৩০০ জনের প্রাণ। গাছ রোপণ আর সচেতনতা বাড়ানোর তাগিদ। প্রচণ্ড খরার কবলে মৌলভীবাজারের চা বাগানগুলো ঝরে গেছে ১৫ থেকে ২০% পাতা। উৎপাদন কমায় লোকসানের শঙ্কায় মালিকরা। এবং ফিলিস্তিনের গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। খাবার, বিশুদ্ধ পানির তীব্র সংকট, দুর্ভিক্ষের পথে বাসিন্দারা। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকাল, আপনাদের সাথে আছি মারজানা শক্তি। এবার জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আকস্মিক নয়, এটি আগ থেকেই জানত সরকার। এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বিষয়টি সমাধানের যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি বাড়ানো হবে। শনিবার শুল্ক আরোপ বিষয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্টে বিস্তারিত। শনিবার সন্ধ্যায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ বিষয়ে জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেন, ভয় পাওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আকস্মিক নয়, এটি আগ থেকেই জানত সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশে এ বিষয়ে ফেব্রুয়ারি থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় আলোচনায় রয়েছে সরকার। আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী ১-২ দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যে রিঅ্যাকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো। প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি বাড়ানো যেতে পারে। আমরা এখানে সম্ভাবনাও দিচ্ছি, সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। বাংলাদেশি পোশাকের বৈচিত্র্য ও মানের ফলে এই খাত ক্ষতিগ্রস্ত হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও এ সময় জানান তারা। যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে একমত বিএনপি ও হেফাজত ইসলাম। সেজন্য দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার দ্রুত শুরু করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবিও জানান তিনি। জান্নাতুল মোহনার রিপোর্টে বিস্তারিত জানব। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হেফাজত ইসলামের মহাসচিব সহ অন্যান্য নেতারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দৃশ্যমান অগ্রগতি নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সংখ্যা এবং লোকবল বৃদ্ধির পাশাপাশি বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ সরকারকে নিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হোক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনবল এবং লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করা হোক, প্রসিকিউশন টিম, তদন্ত টিম এবং অন্যান্য সাপোর্ট বৃদ্ধি করা হোক, প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপন করা যায় কিনা সেটা পরীক্ষা করে দেখা যেতে পারে। এই সময় তিনি অভিযোগ করেন বিভিন্ন মহল থেকে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবার বিষয়ে একমত বিএনপি এবং হেফাজত। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতির সামনে অনেকবার বলেছেন, কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। সেই দাবির সাথে ওনারা একমত হয়েছেন এবং সেই জন্য তারা হেফাজত ইসলাম বাংলাদেশ এবং তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে তারা যথাযথ কর্মসূচি প্রণয়ন করবেন কিনা ওনারা এটা চিন্তা করে দেখবেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের বিষয়ে হেফাজত ও বিএনপি নেতা একমত বলেও জানান এ নেতা। হেফাজত ইসলাম বাংলাদেশের জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি চাইলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি বলে অভিমত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর। বলেন, ভারত চীন দুই পরাশক্তির সঙ্গে রাখতে হবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে রেখে গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক জায়গায় থাকতে হবে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেল এক দশকের বেশি সময় ধরে পতিত আওয়ামী লীগ সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতেই অবস্থান নিয়েছেন পতিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সময়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে দেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনে এরই মধ্যে চীন সফর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠকে আলোচনা করেছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মতে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতার কারণে পৃথিবীর অন্যতম 3 পরাশক্তি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বোঝাপড়ায় সিদ্ধান্ত নিতে হবে বিচক্ষণতার সাথে। আমাদের একদম বর্ডারেই যে মিয়ানমারের যে রাজ্যটা, সেই রাজ্য নিয়ে আমেরিকার অনেক ইন্টারেস্ট আছে, এই রাজ্য নিয়ে ভারতেরও ইন্টারেস্ট আছে, এই রাজ্য নিয়ে চায়নারও ইন্টারেস্ট আছে। আর কিন্তু ফ্রন্ট লাইনে কিন্তু আমরা ওরা কেউই নেই। চায়নাকে আমরা নেবার বলতে পারি, আর ইন্ডিয়াকে তো নেবার বলতেই হবে, বিকজ ইন্ডিয়া একদম আমাদের বর্ডারের দেশ। মনে করি আমাদের 2 পরাশক্তির মধ্যখান দিয়ে আমাদেরকে একটু ব্যালেন্স করে থাকা ভালো। পার্শ্ববর্তী দেশে অস্থিরতা রেখে প্রতিবেশী কোনো দেশই স্বস্তিতে থাকতে পারবে না বলেও মনে করেন তিনি। একটা দেশ যখন রাজনৈতিক স্থিতিশীলতা চায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি চায়, তখন তার সাথে তার নেইবারদের সবসময় একটা ভালো সম্পর্ক রাখা ভালো। পার্শ্ববর্তী লোকদের আপনি বিরক্ত করে মারামারি করে নিজের ওই টেনশন ফ্রি থাকতে পারবেন না। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে বলে যে জিকির তুলতেছে কেউ, এটা কিন্তু ঠিক নয়। এটাই চর্চা, বহুদল, বহুমত, বহু রকমের অভিমত আসবে, কিন্তু জাতীয় ঐক্যের বিষয়ে এক জায়গায় থাকবে, গণতন্ত্রের বিষয়ে সবাই এক থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য সংহত করার জন্য এক জায়গায় থাকবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানান দলটির স্থায়ী কমিটির এই নীতি নির্ধারক। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই জনগণের সাথে, দেশের সাথে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
বারবার মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবারও দেখা দিয়েছে নতুন আশার আলো। বাংলাদেশে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। এ খবর রোহিঙ্গা শিবিরে বিরাজ করেছে খুশির আমেজ। কক্সবাজার থেকে আব্দুর রহমানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে যেন একের পর এক নতুন পালক যুক্ত করছে ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসে প্রত্যাবাসনের আশা জাগানোর পর থেকে আশায় বুক বেঁধেছিল রোহিঙ্গারা। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিমস্টেক সম্মেলন থেকে এলো দারুণ খবর। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনে রাজি হয়েছে মিয়ানমার। আরো 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাইয়ের কাজ চলছে। যথাযথ নাগরিক অধিকার নিশ্চিতে নিজ ভূমিতে ফিরে যেতে উন্মুখ হয়ে আছেন রোহিঙ্গারা। বেশি খুশি আই ডাইর সাড় উদ্দন আর গো আর শুধু হুদ্দানি লইবে আর আঠাই তনসার কেম্প মাঝে আর রাইল লইরা আর যখন সুরতে অনরা দুনিয়ারে জানাইরে যখন সুরতে আর বর্মা সরকারের দিবা বলে আশা করি। তবে মিয়ানমার সেনাদের চালানো নির্যাতনের বিভীষিকা এখনো চোখে মুখে ভাসে রোহিঙ্গাদের, আর তাই নিরাপদ জোনে তাদের প্রত্যাবাসন চান রোহিঙ্গা নেতারা। এটা পর্যন্ত ডর লাগা যে মিলিটারি পোশাক দেখলে কেলাং হতে চাইলে শুক্রবার পাই মারি ফেলাই, বন মারি ফেলাই, গুলি গুলি ফেলাই, হাড়ি ফেলাই, ইন দেখিলে মতন আর তো কি হয়ে যায়, মাথা মেন্টাল মিক হয়ে যাবে। তো সেই হিসাবে আর তো কি করা হইব, আর সেফ জোন দিয়ে লই যাওয়া হইব। আগে যেন দিল্লা খাড়ি মারি নিয়ালে বাংলাদেশ মফুজা তুলে দিবে যে হেন্দিল্লা আইন্দা আনো বরণ যাবে বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ করছে। আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস জুবানুদ্দিন ফোনা গিয়ে দেখিয়ে হইলে রোহিঙ্গা কারখানা মাঝে সেফ জোন হইব আর টুপি দিয়ে আর আলটিমেট সলিউশন হইব। দীর্ঘ বছর গলার কাটা হয়ে থাকা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চান রোহিঙ্গা প্রতিরোধ কমিটিও। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার কথা যাতে সত্যি হোক, উনি আন্তর্জাতিক মহলে যে কোনোভাবে কনভিন্স করে এবং মায়ানমারকে তাদের নাগরিকগুলো তাদের কাছে ফেরত যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আমরা তো সবসময় প্রস্তুত ছিলাম, 18-তে প্রস্তুত ছিলাম, 19-এ প্রস্তুত ছিলাম, 23 সালেও প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রচেষ্টায় নিজ দেশে ফিরতে পারবেন রোহিঙ্গারা, এমন প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভূমি অফিস যেন টাকার খনি। রাজশাহীর ভূমি অফিসে চাকরি হওয়া মানে বছর ঘুরতেই কোটিপতি। ভূমি ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন ও জরিপ সবখানে চলে ঘুষের প্রতিযোগিতা। ঘুষ যেন এখানে রীতিতে পরিণত হয়েছে। মানুষকে জিম্মি করে প্রকাশ্যে ঘুষ নিলেও নেই ব্যবস্থা। পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পদ অনুযায়ী হয় টাকার বন্টন। কাজী শাহেদের প্রতিবেদন। 1500 কি সত্যি না? লেন গরিলেন না টাকা তো না দিলে যাবে না, আপনি 2000 টাকা দেন। রাজশাহীর ঘোদাগাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে ঢুকতে গেলেই চোখে পড়বে সেবাগ্রহীতার লাইনে দাঁড়িয়ে টাকা আদায় করার দৃশ্য। চারঘাট উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট জীবননেসা এক সেবাগ্রহীতার কাছে 2000 টাকা ঘুষ দাবি করছেন। প্রকাশ্যে এমন ঘুষ আদায় চললেও নেই অনুতাপ। আমার ম্যাক্সিমাম বন্ধুরা এখন সিনিয়র স্টাফ রিপোর্টার, অনেকেই সহকারী এডিটর হয়ে গেছে, অনেক। আর ভাই ও বুঝতে পারে নাই, ওর মাফ করে দেন। যেহেতু আসলে আমার অফিসের নাকের ডগায় আপনি যেটা বলেছেন, এটার দায় তো আসলে এড়ানো সম্ভব না। রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার গোলাম মুর্তজা 12 বছরের চাকরিতে বেতন বাবদ তার বৈধ আয় সর্বোচ্চ 55 লাখ টাকা, অথচ তিনি এখন কোটি কোটি টাকার মালিক। রাজশাহীর প্রাণকেন্দ্র বহরমপুরে প্রায় 1,22 লাখ টাকায় 3 তলা বাড়িসহ কিনেছেন 4 কাঠা জমি। এর বাইরেও আছে তার বিপুল সম্পদ। সম্প্রতি এই সার্ভেয়ার বদলি হয়েছেন দিনাজপুর সেটেলমেন্ট অফিসে। সেটেলমেন্ট অফিসারের আরেক কর্মচারী ক্লার্ক রেজাউল করিম স্ত্রী খাদিজাতুল কোবরার নামে মিরের চক এলাকায় প্রায় 1.5 কোটি টাকার জমি কিনে নির্মাণ করছেন 4 তলা বাড়ি। নগরীর বহরমপুর বাজারে আলিশান বাড়ি বানাচ্ছেন তানোরের ভূমি উপসহকারী কর্মকর্তা তানভীর আহমেদ সজীব। তবে এসব সম্পদ নিজেদের বৈধ আয় থেকে করেছেন দাবি তাদের। আমার ওয়াইফের নাম লোন নিছি ধরেন 26 লাখ মতো, আর আমার ব্যাংকে লোন আছে ধরেন 8 লাখ 34 লাখ টাকা মতো। এখানে জায়গাতে ওয়াইফের কিছু গহনা টহনা ছিল, এগুলো বিক্রি করা হয়েছে। এগুলো যেগুলো সাংসারিক যেটা প্রয়োজন যেটা হয় সেটা শালা সম্বন্ধের কাছ থেকে ধার নেওয়া হয়েছে। এরকম বাড়ি তো বলতে হলে ওরকম বাড়ি না, একটা পুরাতন বাড়ি করা হয়েছে, সেটা ব্রিকে মানে মাটির গাঁথনিতে একটা বাড়ি।
50 লাখ টাকা দিয়ে একটা জমি কেনা হয়েছে। হ্যাঁ, আয়ের উৎস আছে, সবই আছে, আয়ের উৎস আছে। এটা আমি এই যে জমি অধিগ্রহণ হয়েছিল একটা, আমার জমি অধিগ্রহণ থেকে টাকা পাইছিলাম, জমি বিক্রি করছি 2টা জমি, সেই 2টা জমি থেকে বিক্রি। আমার কৃষি জমি আছে, প্রায় আমার 15 বিঘা জমি আছে আমার। এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার কিছু গয়না ছিল, আর মারা হেল্প করেছে। আমার কথা ছিল যে বিয়ের পরে আমাকে হেল্প করবে। এসব অভিযোগ নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। তবে দুর্নীতি বন্ধে কর্মকর্তা কর্মচারীদের সম্পদের নিয়মিত হিসাব নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সেখান থেকে শুরু করে আপনার বিভাগীয় কমিশনার পর্যন্ত সেখানে একটা প্রশাসনিক সিস্টেম আছে, সেটি আবার আপনার সার্ভে করবার জন্য আপনার সেই জোনাল সেটেলমেন্ট অফিস বা ওই যে ল্যান্ড রেকর্ডস এন্ড সার্ভে যেটি আমাদের অধিদপ্তর আছে, সেখান থেকে শুরু করে নিম্ন পর্যায়ে সেটেলমেন্ট অফিস পর্যন্ত আছে। আমার কথা হলো এই স্ক্যাটার্ড অফিসগুলিকে আমার মনে হয় একটা মন্ত্রণালয়ে নিয়ে এসে এক ধরনের চেন অফ কমান্ড স্থাপন করলে কিছুটা দূরীভূত হয়ে যাবে। ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের চেইন করাপশন থেকে বের হতে কঠোর পদক্ষেপ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় শনিবার রাত 10:55 দিকে ফুলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে তাদের 5টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে আসে তারা কাজ শুরু করে, কিন্তু পানির সমস্যার কারণে আমরা হেডকোয়ার্টার থেকে আরো 3টা গাড়ি নিয়ে আসি, ইউনিট নিয়ে আসি কাজ করার জন্য। তো এখানে এসে যে আগুন ছিল আমরা দ্রুত সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 1 ঘন্টার ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করে থাকি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু এখানে যে বৈদ্যুতিক যে তারগুলো ছিল খুব লুজ কানেকশন ছিল, এলোমেলো অবস্থায় ছিল। আমরা ধারণা করতেছি বৈদ্যুতিক দুর্যোগের কারণে আগুনটা লাগতে পারে। তো এখানে বিপজ্জনক অবস্থায় ছিল যে বেলুন ফুলানোর জন্য যে গ্যাসটা ব্যবহার করা হয় হিলিয়াম অথবা হাইড্রোজেন, এই গ্যাসের সিলিন্ডার ছিল, সেখান থেকে গ্যাস বের হচ্ছিল এবং আগুন বের হচ্ছিল, আগুন হচ্ছিল। ঢাকা 400 বছরের পুরনো এ শহরের পরতে পরতে বিদ্যমান ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির ছাপ। তবে অপরিকল্পিত নগরায়ন আর দখল দূষণে এই ঐতিহ্য আজ অনেকটাই মলিন। স্থপতিবিদরা বলেছেন পরিকল্পনার অভাব আর গবেষণা না থাকার ফলেই পিছিয়ে পড়েছে ঢাকা। সাদ আহমেদের প্রতিবেদন। ঢাকা নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য নগরীর দৃশ্য। ইতিহাসের ধারক হয়ে দাঁড়িয়ে থাকা আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, বিউটি বোর্ডিং কিংবা শাঁখারীবাজার সহ ঐতিহ্যবাহী সব স্থাপনাই বলে দেয় ইতিহাস আর ঐতিহ্যে কতখানি সমৃদ্ধ ছিল রাজধানী ঢাকা। সগৌরবে দাঁড়িয়ে থাকা এসব স্থাপনা শুধু বাংলাদেশিদেরই নয়, টানে বিশ্বের নানা প্রান্তের পর্যটকদেরও। Yeah, it's very beautiful. I feel like it's one of the only places where, you know, we've seen a lot of like bushes and greenery surrounding like a nice little building. 1610 সালে মোগল সুবেদার ইসলাম খাঁর হাত ধরে সুবা বাংলার রাজধানী হিসেবে যাত্রা শুরু করা ঢাকা আজ বিশ্বের অন্যতম জনবহুল মহানগরী। মানুষের চাপে, অপরিকল্পিত নগরায়ন আর দখল দূষণে জর্জরিত এটি। ঢাকার আরেক অবিচ্ছেদ্য অংশ বুড়িগঙ্গা। রাজধানী হিসেবে ঢাকাকে নির্বাচনের পিছনে প্রধান ভূমিকা রেখেছে বুড়িগঙ্গা। ঢাকার চারদিক ঘিরে থাকা বুড়িগঙ্গা অর্থনৈতিক, নৌ চলাচল এবং নিরাপত্তায় রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সেই বুড়িগঙ্গায় আজ দখল দূষণে অস্তিত্বের সংকটে। আমি আয়া দেখছি পানি একদম ডাব নাইকেলের মতন, আমরা গোসল করছি, খাইছি। নদীর মাথা বাইন্দে আলাইছে নেতারা, পানি চলাচল করতে পারে না, হ্যাঁ, এই কারণে দূষিত হয়ে গেল। নাগরিকরা বলছেন প্রাপ্তি অপ্রাপ্তির মিশেলে মিশে আছে ঢাকা। বাণিজ্য ও কর্মসংস্থানের দিক থেকে এগিয়ে গেলেও দখল দূষণে আর নানা জঞ্জালে অনেকখানি পিছিয়ে ঢাকা। 400 বছরের ঐতিহ্য ঢাকা আছে, এটুকুই আমাদের প্রাপ্তি। অভাবটি বলতে মানে এখন যা দিন যেতেছে সব অবনতি হচ্ছে। লোক সংখ্যা বাড়ছে, জ্যামজট বাড়ছে, এখন এটা কীভাবে এটা সামনে দেখি আরে বাড়বো না কমবো। সেই পুরনো ঢাকা তো আমরা ফিরে আর পাবো। যান্ত্রিক যুগের মধ্যে আমাদের মানবতা মনুষ্যত্বটা কমে আসছে। স্থপতিবিদরা বলছেন পরিকল্পনার অভাব আর আইনের শাসন না থাকায় পিছিয়ে আছে ঢাকা। ঢাকা শহর গত 30-40 বছরে পরিকল্পনার কোনো ছাপ নেই। আপনি কি দেখছেন গত 20 বছর 30 বছরে কোনো নতুন রাস্তা ঢাকায় হয়েছে? আইনের কোনো শাসন নেই ঢাকায়, তো দূষণ তো হবেই। ঢাকার আইনগুলো হয়ে যাচ্ছে সব বড়দের সাথে, তাহলে আপনার হবে কীভাবে? তাহলে তো একটা বসিলা হবে, আরেকটা মধুবাগ, আরেকটা তো বসতে হবেই। যে যার ইগো, যে যার গোষ্ঠী স্বার্থ, যে যার ব্যবসা স্বার্থ, কিন্তু জনগণের স্বার্থ আমার মনে হয় না কতটুকু দেখছে। আমার খুব সন্দিহান। আমরা প্রফেশনালরা
ঢাকা অপরিকল্পিত নগরী হয়ে ওঠার পেছনে ঢাকা উত্তর সিটির প্রশাসক বিগত সরকারের সদিচ্ছার অভাব আর উন্নয়ন প্রকল্পের নামে হরিলুটকেই দায়ী করেন। সময় পেলে ঢাকার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার পাশাপাশি বাসযোগ্য নগর গড়ার চেষ্টার কথা জানান তিনি। ঢাকার প্রতিটি খালের পানি, প্রতিটি নদীর পানি, প্রতিটি জায়গায় যে পরিমাণ ময়লা, দুর্গন্ধ, দূষণ, এটা তো গরিবরা করে না। বাংলাদেশের যত জায়গায় মূল পলিউশন হচ্ছে, এই পলিউশনের মূল পলিউটার্স কিন্তু অ্যাফ্লুয়েন্ট অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। তো ঢাকার 4 নদীকে আমরা শেষ করে দিয়েছি এই ফ্যাক্টরি মালিকদেরকে পেটে পয়সা ঢোকানোর জন্য। সময় এসছে, আমরা যে কাজগুলো শুরু করেছি, আমাদেরকে যদি সময় দেওয়া হয় আমরা চেষ্টা করব ভালো কিছু করার জন্য। বহু ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির শহর ঢাকা, তবে সেই ঐতিহ্যকে দূরে ঠেলে দিয়ে ঢাকা আজ দখল দূষণে জর্জরিত। আধুনিকায়ন আর পরিকল্পিত নগরায়নে অন্যান্য দেশের রাজধানীগুলো যখন আধুনিক বিশ্বের রোল মডেল, সেখানে ঢাকা জায়গা করে নিয়েছে বসবাসের অযোগ্য শহরের তালিকায়। নগরবিদরা বলছেন সরকারের পাশাপাশি সচেতন হতে হবে নাগরিকদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বজ্রপাতে বিশ্বে প্রতি বছর যত মানুষ প্রাণ হারাচ্ছে তার প্রায় অর্ধেক ঘটছে বাংলাদেশে। সতর্কতার অভাবে হার প্রতি বছর বেড়েই চলছে। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের মতো ঘটনা বাড়ছে। বিশেষ করে এপ্রিল, মে ও জুন এই 3 মাস বজ্রসহ কালবৈশাখীর মৌসুম হওয়ায় বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। এরপর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে এইরকম বজ্র ঝড়ের তাণ্ডবতা আমরা দেখতে পারি। এপ্রিল, মে ও জুন এই 3 মাস বজ্রপাত আর ঝড়ের মৌসুম। ভৌগোলিক অবস্থার কারণে বিশ্বব্যাপী বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানির ঝুঁকিতে বাংলাদেশ। জাতিসংঘের তথ্য বলছে প্রতি বছর বাংলাদেশে প্রবল ঝড়ের সময় বজ্রপাতে 300 জন মারা যায়। অথচ অপেক্ষাকৃত দ্বিগুণ জনসংখ্যার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মৃতের সংখ্যা 20 জনের কম। বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় 2015 সালে এটিকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। এরপর থেকে এই মৃত্যুর হার কমাতে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নিলেও তা তেমন কোনো কাজে আসেনি। একটি বেসরকারি সংস্থার তথ্য বলছে বাংলাদেশে বজ্রপাতে যারা মারা যান তাদের 70 ভাগই কৃষক বা যারা খোলা মাঠে কাজ করেন। এছাড়া বাড়ি ফেরার পথে 14% এবং গোসল ও মাছ ধরার সময় 13% বজ্রপাতের ফলে মৃত্যু হয়। দুর্যোগ বিশেষজ্ঞদের মতে খোলা প্রান্তরে বড় গাছ কেটে উজাড় করে ফেলা এবং নতুন সুরক্ষা ব্যবস্থা না রাখায় দিন দিন বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। যখনই কেউ বজ্র ধ্বনি শুনতে পাবে অন্তপক্ষে ঘরের মধ্যে দৌড়ে যাবে এবং 30 মিনিট ঘরের মধ্যে অবস্থান করবে। কোনো রকমই গাছের নিচে দাঁড়ানো যাবে না, খোলা মাঠে থাকা যাবে না। ঝড়ের সময় শিলাবৃষ্টি সংঘটিত হয়। শিলা কুড়ানোর নামে কখনই বাইরে যাওয়া যাবে না, কারণ শিলাবৃষ্টি যে বরাবর সংঘটিত হয় সেই বরাবরই সাধারণত বজ্রপাত পড়ার সম্ভাবনা বেশি থাকে। বজ্র ঝড় শুরু হওয়ার আধা ঘন্টা আগে আবহাওয়া অধিদপ্তর থেকে সংকেত দেয়া হয়। এটি মেনে চললে মৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব বলেও মনে করেন এই আবহাওয়াবিদ। কোন কোন জেলার উপর দিয়ে এইরকম কালবৈশাখী ঝড় বয়ে যাবে, বায়ুর গতিবেগ কেমন থাকবে তা উল্লেখ সহ আমরা সতর্কবার্তা দিয়ে থাকি। সেটা যদি অনুসরণ করে জনগণ তাহলে এই সব বজ্র ঝড়ের তাণ্ডবতা থেকে জানমাল রক্ষা পাবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রচণ্ড খরার কবলে পড়েছে মৌলভীবাজারের চা বাগানগুলো। এরই মধ্যে পুড়ে গেছে প্রতিটি বাগানের 15 থেকে 20% চা গাছ। পাতার অভাবে চালু করা যাচ্ছে না কারখানা। এতে চলতি মৌসুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন বাগান মালিকরা। বাগান বাঁচাতে সেচ সরঞ্জামে সরকারি ভর্তুকির দাবি তাদের। মৌলভীবাজার প্রতিনিধি সালে ইলাহি কুটির পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড খরার কবলে পড়েছে মৌলভীবাজারের 92টি চা বাগান। অধিকাংশ বাগানের 15 থেকে 20% চা গাছ পুড়ে গেছে। পানির অভাবে প্রতিদিন অসংখ্য চা গাছের সবুজ পাতা ধারণ করেছে ধূসর রং। মরে যাচ্ছে নতুন পুরাতন চা গাছ। শ্রমিকরা মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত 2টি পাতা একটি কুড়ি সংগ্রহ করতে পারছেন না। তেমনি নতুন পাতার অভাবে চা প্রক্রিয়ার জন্য কারখানা চালু করা যাচ্ছে না। মৌসুমের শুরুতে প্রকৃতিগত দুর্যোগে দুর্ভোগ বেড়েছে চা শ্রমিকদের। এখন তো তলব রেশনও নাই, আমাদের তলব 3 দিনে দিবে,
6 দিন কাজ করলে আমাদের 3 দিন কিছু তলব দেবে। এই বছরে আমাদের ঠিকমতো ওরা 2000 পাতি দিতে পারছি না, কারণ সমস্যা হলো বৃষ্টির কারণ, বৃষ্টি আসছে না, পাতিও হচ্ছে না, চারাগুলাও মরে যাচ্ছে। আবহাওয়া অফিস জানায় গেল বছর মার্চ মাসে 48 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, তবে এবছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র 4 মিলিমিটার। 24-এর মার্চ মাসে টোটাল বৃষ্টিপাত ছিল 46 মিলিমিটার। এই বছর মার্চ মাসে বৃষ্টিপাত হয় অনলি 4 মিলিমিটার। খরা থেকে চা বাগান রক্ষায় সেচ সরঞ্জামে সরকারের ভর্তুকির দাবি জানায় বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন। সরকারকে অনুরোধ করব তার জন্য ইরিগেশন আমদানির ব্যাপারে চা বাগানের মালিকদের ভর্তুকি দেন, যার ফলে আমরা চা বাগান টিকিয়ে রাখি। চা বাগানকে খরার কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক ছায়া বৃক্ষরোপণ, গাছ প্রুনিং এর পর ভালোভাবে ছাঁটাই ও আদিকালের পদ্ধতি কচুরিপানা প্রয়োগের পরামর্শ দিয়েছে কর্মকর্তারা। খরায় চা গাছে কিছুটা ক্ষতি হচ্ছে। খরা মোকাবেলায় আমরা 3টা মেইন টুলসের কথা বলি। কচুরিপানা মালচ, ইয়াং টি আদিকাল থেকে, এবং খরাপূর্ব চা গাছগুলোকে মোকাবেলার জন্য কচুরিপানা মালচ চমৎকারভাবে কাজ করে। মৌলভীবাজার জেলার 92টি চা বাগান দেশের চা উৎপাদনে প্রায় 75% অবদান রাখছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 22 লাখ টাকা মুক্তিপণ দিয়ে লিবিয়ার জিম্মি দশা থেকে দেশে ফিরলেন পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা লোকমান হোসেন। সংসারে সচ্ছলতা আনতে পরিবারের মায়া ছেড়ে প্রায় 1 বছর আগে পাড়ি জমান প্রবাসে। বিদেশে ঠিকই গিয়েছেন, তবে দালালের খপ্পরে পড়ে হয়েছিলেন জিম্মি। সংসারে সচ্ছলতা তো দূরের কথা, উল্টো সংসার থেকে নিতে হয়েছে টাকা। মোট 25 লাখ টাকা খুইয়ে গেলে বুধবার লিবিয়ার জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন তিনি। জালিস মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। পিরোজপুরের লোকমান হোসেন 11 মাস আগে বাংলাদেশ থেকে কাজের খোঁজে পাড়ি জমান লিবিয়ায়। সেখান থেকে ইতালি যাওয়ার জন্য শাহ আলম নামে একজনকে দেন 3.5 লাখ টাকা, কিন্তু শাহ আলম তাকে বিক্রি করে দেন অন্য এক দালালের কাছে। নতুন দালাল জিম্মি করে ইতালি নেয়ার জন্য চায় 10 লাখ টাকা, যা দিতে হয় সিলেটের হবিগঞ্জের শিরু ইসলাম নামের এক দালালকে। কিন্তু ইতালি না পাঠিয়ে উল্টো ত্রিপোলির জহুরাঘাট ওসামা ক্যাম্পের একটি রুমে বন্দি করে মুক্তিপণের জন্য প্রতিদিন নির্যাতন করতে থাকে দালাল চক্র। বাধ্য হয়ে তার পরিবার ভিটেমাটি সব বিক্রি করে মাদারীপুরের দাদন জমাদ্দারকে দেন 12 লাখ টাকা। এমনকি একটা সময় কোথাও টাকা না পেয়ে 3 সন্তানকে বিক্রি করতে চেয়েছিল তার স্ত্রী। 4-5 জনের 4-5টা পাইপ দিয়ে তারপরে প্রতিদিন পিটানো হইতো, তারপরে জোড়া থাবড় দিত কান পাশাইয়া, তারপরে 2 জনে 2 হাত ধরিয়া পাশরাইতো, তারপরে আতর দিয়া সমস্ত গিডে গিডে নকে পিটাইছে। তার স্ত্রী জানায় লিবিয়ায় লোকমানকে জিম্মি করে নির্যাতন করা হতো। তিনি বেঁচে আছেন কিনা সেটাও সন্দেহ ছিল তার পরিবারের সদস্যদের। লোকমানকে মুক্ত করতে তার স্ত্রী দালালের বাড়িতে গিয়ে দিনের পর দিন থেকেছেন। তার স্বামী মুক্তি পেয়েছে এটা নিশ্চিত করে সেখান থেকে ফিরেছেন। তোরটা সময়ের ভিতরে আমরা এরকমের পারবো আমরা কোনোদিন আশা করি নাই। আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যা পাইলাম। লোকমান বিদেশে যাওয়ার পর দালালরা তাকে জিম্মি করে নির্যাতন করে। এই অবস্থায় এখন তার প্রয়োজনীয় চিকিৎসার দাবি স্থানীয়দের। পিঠে বাড়ি এটাও বন্ধক রাখা, কিছুদিনের মধ্যে রেজিস্ট্রি দিতে হবে, এবং তার কর্মসংস্থান তো নেই, এবং যে সে কাজ করবে কাজের পরিবেশ তার নাই, তার এখন আর্থিক সহায়তা করতে হবে, আর পাশাপাশি চিকিৎসাটা জরুরি। দালালের চক্রান্তে পড়িয়া বহুত টাকা পয়সা লস দিয়েছে। সে ইদানিং 1 সপ্তাহ বাড়িতে আসছে, বহুত পয়সা পত্রের খেসারতে পড়ছে, অসুস্থ আছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাধ্যমতো ব্যবস্থা গ্রহণের কথা জানান। তার কাছে নিউজ পাঠিয়েছি, উনি যেন আমার কাছে আসেন, আমি আসলে আইনানুগভাবে যতটুকু পারি তাকে সহযোগিতা প্রদান করা হবে। দালাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী পরিবারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক খবর। একদিকে যুদ্ধ, আরেকদিকে বন্ধ খাদ্য সহায়তা ঢোকার পথ। খাবার পানির সংকটে বাসিন্দারা, ফলে গাজায় সার্বিক পরিস্থিতি ক্রমে আরও খারাপ হচ্ছে। দুর্ভিক্ষের পথে এগোচ্ছে ভূখণ্ডটি। আন্তর্জাতিক মহলের নিন্দার পরও পিছু হটছে না নেতানিয়াহু প্রশাসন। নাসরিন আক্তার রিপোর্ট।
চলমান যুদ্ধ ও ক্রসিং বন্ধে উদ্বেগজনকভাবে ভেঙে পড়ছে গাজার অর্থনৈতিক পরিস্থিতি। মানবিক সংকটে গাজার বাসিন্দারা, নেই পর্যাপ্ত খাবার পানির সরবরাহ, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে উপত্যকাটি। যখন যুদ্ধবিরতি কার্যকর ছিল ও সীমান্তগুলি খোলা ছিল তখন মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র কিছুটা সহজলভ্য ছিল, কিন্তু এখন যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় সবকিছু বন্ধ হয়ে গেছে। খাবারের অভাব, পানির অভাব, সাহায্যের অভাব, এখানে কিছুই নেই। মানুষ খুব ক্লান্ত। রয়টার্সের ফুটেজে দেখা যায় পণ্য কিনতে বাজারে ভিড় করছেন বহু মানুষ। তবে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় খাবার সহ জ্বালানি পণ্যেও। এতে চরম অস্বস্তিতে ক্রেতা সাধারণ। এর পেছনে 1 মাস ধরে খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ থাকাকে দুষছেন স্থানীয়রা। আমাদের কাছে খাবার বা পানি নেই, ভাত দামি, এমনকি আমরা তা খুঁজে পাচ্ছি না। ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা পেঁয়াজও খুঁজে পাচ্ছি না, আর এর দাম ক্রমাগত বাড়ছে। এখন পেঁয়াজের দাম 6 থেকে 8 শেকেল। মানুষ কিভাবে তা কিনবে? আমরা এখন অনাহারে বাস করছি। আটার দাম ক্রমাগত বাড়ছে, জীবনযাত্রার অবস্থা কঠিন। নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামও। প্রতিনিয়ত ইসরায়েলের বোমায় ধ্বংস হচ্ছে অবশিষ্ট হাসপাতাল। এতে আহতদের বাঁচিয়ে রাখতে আরেক যুদ্ধে নামতে হচ্ছে চিকিৎসকদের। যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা শুরুর পর থেকে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে, কিন্তু কাউকেই পরোয়া করছেন না নেতানিয়াহু প্রশাসন। গাজায় আগ্রাসন প্রতিদিনই আরো তীব্রতর করছে ইসরায়েল। এ সমস্ত যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ অন্যায্য। মানুষকে জেগে উঠতে হবে। আমেরিকান ইসরায়েলি বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। এখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাবার, পানি, ঔষধ কিছুই নেই। এমনকি সাহায্যও আসছে খুবই কম। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। জাতিসংঘ, মানবাধিকার সংগঠনগুলোর নিন্দার মুখে উপত্যকা ছাড়ছে না IDF। পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক মহল। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সম্ভাব্য হুমকি মোকাবেলায় শিলিগুড়ি করিডোরে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি S-400 ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারতের সামরিক বাহিনী। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, 7 সিস্টার নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনার পর অঞ্চলটির নিরাপত্তার এমন পদক্ষেপ নিয়েছে দিল্লি। আরবি তাফসিরের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলেছেন দুই দেশের নেতা। ঢাকা ও বেইজিংয়ের এমন সম্পর্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে ফেলেছে দুশ্চিন্তার ছাপ। সেই জের ধরে এবার বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ভারত। বহুল আলোচিত চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডোরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র। সংবাদ মাধ্যমটি আরও বলছে, শিলিগুড়ি করিডোরকে নিজেদের শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে মনে করে ভারতীয় সেনাবাহিনী, যার জন্য কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে তারা। হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করার পাশাপাশি সম্ভাব্য হুমকি মোকাবেলায় বসানো হয়েছে S-400 ক্ষেপণাস্ত্র। আঞ্চলিক হুমকির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে ভারত। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মন্তব্য নিবিড়ভাবে পর্যালোচনা করছে নয়াদিল্লি। বেইজিংয়ের সঙ্গে ঢাকার সুসম্পর্ক নয়াদিল্লির জন্য শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার বিষয়ে চ্যালেঞ্জ তৈরির সম্ভাবনা দেখছেন ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা। তবে শিলিগুড়ি করিডোরের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বাংলাদেশ। আরবিদ আফসার, নিউজ ডেস্ক,